কলেজ ভর্তির মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর একাধিক প্রশ্ন উঠছে, একাধিক বিষয় তোমাদের মনের মধ্যে উত্থাপিত হচ্ছে। কলেজের মেরিট লিস্টে আমার নাম আছে কিন্তু আমি অ্যালোটেড কেন হয়নি, এটা নিয়ে উঠছে প্রশ্ন। এই যে অ্যালোকেশনের একটা নির্দিষ্ট প্রসিডিওর, একটা সূত্র মেনে কলেজ কিন্তু করে, তাই শুধু মেরিট লিস্টে নাম থাকলে হবে না, অ্যালোকেশন লিস্টে নাম আছে কিনা তোমার দেখে নিতে হবে। এই হাই কাট অফের টাইমে নিজের সিটকে কী করে তুমি সিকিওর করবে তার একটা তুক্কা ট্রিক আজকে আমি এখানে তোমাদেরকে দেবো। অনেকেই যে ভুলটা বেশিরভাগ ক্ষেত্রে করে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে সমস্যায় পড়ে, সেই ভুলটা আমি থাকতে অন্তত তোমাদের করতে দেবো না। আজকের এই ভিডিওটাতে পুরো বলে দেবো। অনেকের বক্তব্য, আমি জুওলজি এবং বটানি দুটোতে অ্যাপ্লাই করেছি, আমি জুওলজি পড়তে চাই, বাট আপাতত বটানিতে ভর্তি হব কি হব না। আমি চান্স পেয়েছি বটানিতে, আপগ্রেডেশন রাউন্ডে কি জুওলজিতে চান্স পাবো? তো এই সমস্ত বক্তব্যগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং ফিজিক্যাল ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে পুরোটা আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। সুতরাং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, তার কারণ এসজি টিউটোরিয়াল গাইড সবসময় তোমাদের সাথে থাকে, এটা তোমরা প্রত্যেকে জানো। তো এই ভিডিওতে পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো এবং তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়েও আমি এই ভিডিওতে খোলাখুলি আলোচনা করব। তো প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো সবার প্রথমে আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, অনেকে অনেক ভালো ভালো কথা লিখেছো যে দাদা আপনার জন্য কি তোমার জন্য আমরা এই সহজ পদ্ধতি বুঝে ভর্তি হতে পেরেছি, ফার্স্ট প্রেফারেন্সেই পেয়েছি, এরকম অনেক। তো এর জন্য আমি আপ্লুত এবং অভিভূত যে তোমরা রেকগনাইজ করছো বিষয়গুলো এবং তোমরা এই চ্যানেল থেকে উপকার পেয়েছো এবং চান্স পেয়েছো। এটা আমার কাছে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে, গোটা সোশ্যাল মিডিয়াতে আর কেউ খুশি হোক না হোক, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি তোমাদের জন্য। তো এই পজিশনে দাঁড়িয়ে আগামীতেও অনেকে চান্স পাবে, এটা আমরা বিশ্বাস রাখি। যেমন বিকাশ দাস, খুব ভালো লাগলো বিকাশ দাস এই ভিডিওগুলো সব দেখেছে এবং সে আজকে চান্স পেয়ে গেছে ফার্স্ট প্রেফারেন্সে। প্রেফারেন্স সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকে যেমন 1 থেকে 2 নম্বরে নিজের পছন্দের কলেজ না রেখে একদম লাস্টে রেখেছো, তারা কিন্তু চান্স পাওনি। আমি পই পই করে বলেছিলাম যারা ভিডিওগুলো দেখেছো যে ফার্স্টের দিকে তোমরা বেস্ট কলেজগুলোকে চুজ করো। এখন তো আর কিছু করার নেই, মপ আপ রাউন্ড ছাড়া আর উপায় নেই। তো এই ভিডিওতে আমি পুরো বিষয়গুলো তোমাদের একটু ক্লিয়ার করি। এখানে একজন লিখেছে যে দাদা অ্যালোটেড হয়েছি এজেসি বোস, কিন্তু অটো আপগ্রেড কি হবে জয়পুরিয়াতে বা গোয়েঙ্কাতে? দেখো, আপগ্রেডেশন রাউন্ডে তুমি যে একদম কনফার্ম চান্স পাবে এমনটা কথা নয়, সেখানকার সিচুয়েশন এবং সিটের ওপর নির্ভর করবে। যদি ফার্স্টের এই যে ফেজ চলছে আপগ্রেডেশন রাউন্ডের আগে যদি সিট থাকে তাহলে তুমি সেখানে চান্স পাবে, যদি আপগ্রেডেশন রাউন্ডের সিট না থাকে তাহলে চান্স পাওয়া মুশকিল। কিন্তু তোমার কাছে তুমি আপগ্রেড করবে কি করবে না এটা সম্পূর্ণ তোমার চয়েস, তোমার কাছে অপশান আছে আপগ্রেড করা। তাই আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো আপগ্রেডেশন অবশ্যই করে দাও। আপগ্রেডেশন রাউন্ডে গেলে তুমি কিন্তু চান্স পাবে কি না কোনো গ্যারান্টি নেই, বাট যদি আপগ্রেড না করো একদম জিরো গ্যারান্টি। এখানে তবু 80 থেকে 90% চান্সেস আছে যে তুমি চান্স পাবে। তাই টুক্কা ট্রিক হলো এটা, আপগ্রেডেশনটা মাস্ট ক্লিক করো। অনেকে এই ভুলটা করবে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে কাট অফ কম নামলো, তুমি তোমার মেরিট ইন্ডেক্সে সেখানে এসে গেছে, তুমি চান্স পেলে না। অনেকের প্রশ্ন যে দাদা আমি মেরিট লিস্টে আমার নাম আছে কিন্তু আমি অ্যালোকেশন বা অ্যালোটেড হইনি কেন? মেরিট লিস্টে নাম থাকা মানেই তুমি অ্যালোটেড হবে এমনটা নয়। মেরিট লিস্ট যেটা রয়েছে জিএমআর, সেখানে সবারই নাম থাকবে, কারোর নাম সেখানে বাদ নেই। কিন্তু অ্যালোটেড লিস্ট বা অ্যালোকেশন লিস্ট কিন্তু আলাদা, যেটা তোমার প্রেফারেন্সের ওপর গুরুত্ব দিয়ে, তোমার মেরিট ইন্ডেক্সের ওপর গুরুত্ব দিয়ে এবং আপার প্রেফারেন্স তুমি কী রেখেছো, লোয়ার প্রেফারেন্স কী রেখেছো, সবটা মিলে বাকিদের সাথে কম্প্যারিজন করে তুমি যদি চান্স পাও তবে সেই জায়গাটা কিন্তু ওপেন থাকে। তার আগে তুমি এটা ভাবতে পারবে না যে মেরিট লিস্টে নাম আছে বলে বা জিএমআরে আমার র্যাঙ্ক লিস্টে নাম আছে বলে আমি সেখানে চান্স পাবো। অ্যালোকেশন লিস্ট চেক করলে দেখতে পাবে যারা অ্যালোটেড হয়েছে তারাই কিন্তু অ্যাডমিশনের জন্য এলিজিবল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, তো দেখো দাদা অ্যালোটেড হয়েছি এজিসি বোস কলেজ, তো আমি তোমাকে বলবো অবশ্যই তুমি করে দাও। দাদা আমার ইচ্ছা বটানিতে অ্যাডমিশন নেওয়ার, বাট চান্স পেয়েছি ম্যাথমেটিক্স, তাও আবার অন্য কলেজে। এখানে এই ক্যান্ডিডেটটির যে বক্তব্য রয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কার। সে বলছে যে আপগ্রেডেশন পেলে কি বটানিতে নিতে পারবো? অবশ্যই আপগ্রেডেশন পেলে বটানিতে নিতে পারবে, কিন্তু তার জন্য এই ফার্স্ট ফেজে ভর্তি হওয়াটা জরুরি। যদি ভর্তি না হও আপগ্রেডেশন রাউন্ডেও সুযোগ পাবে না, অলমোস্ট তোমার চান্স কিন্তু খতম হয়ে গেল। নেক্সট যখন মপ আপ আসবে তখন তুমি আবার মপ আপ রাউন্ডের সিট ফাঁকা থাকবে কিনা সেটা বলার অপেক্ষা রাখে না। ওকে, তো তুমি প্লিজ অ্যাডমিশনটা নিয়ে নাও।
স্যার বলছিলাম আমি যদি মপ আপের জন্য ওয়েট করতে চাই এবং আমার ফার্স্ট প্রেফারেন্স অ্যালোটেড হয়েছে, তাহলে কি আমাকে ফার্স্ট প্রেফারেন্সে অ্যাডমিশন নিতেই হবে? দেখো, মপ আপে যদি তুমি অ্যাপ্লিকেশান করতে চাও সেটা নতুনভাবে করতে হবে, সেখানে তুমি যে চান্স পাবে সেটা কথা নয়। সিট যদি থাকে তুমি চান্স পাবে, না হলে চান্স পাবে না। এখন যে সুযোগটা তুমি পেয়েছো সেই সুযোগটা কেন হাতছাড়া করবে, তাও আর ফার্স্ট প্রেফারেন্স? যদি ভুল করে থাকো, ঠিক করে থাকো, এখন তোমাকে সুযোগ নিতে হবে। আর ফার্স্ট প্রেফারেন্স থেকে কখনো লাস্ট প্রেফারেন্সের দিকে নামা যায় না। একজন এখানে প্রশ্ন করেছে, দাদা মপ আপ রাউন্ডে কি অনার্স থেকে জেনারেলে শিফট করা যাবে? দেখো, মপ আপ রাউন্ডে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করো এবং যদি সেখানে তুমি পাস্ট গ্র্যাজুয়েশনে সিট পাও, অর্থাৎ অ্যাডমিশনের জন্য অ্যালোটেড হও, তাহলে তুমি শিফট করতে পারবে। তখন এই অনার্স ক্যান্সেল করে ওইখানে তুমি যেতে পারবে। কিন্তু তার আগে অনার্স নিয়ে যদি থাকো, মপ আপ রাউন্ডে গেলে তুমি কিন্তু মানে সরাসরি অনার্স থেকে পাশে শিফট করতে পারবে না। আরও একজন লিখেছে, ফার্স্ট প্রেফারেন্সে অ্যাডমিশন নেওয়ার পর মপ আপের জন্য ওয়েট করা যাবে? হ্যাঁ, অ্যাডমিশন নেওয়ার পর মপ আপের জন্য ওয়েট করবে, কিন্তু সেখানে যেতে গেলে ফার্স্ট প্রেফারেন্সে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, তারপরে মপ আপে যেতে হবে। ঠিক আছে দাদা, তোমার ভিডিওগুলো দেখে অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাই, অনেক চিন্তা দূর হয়। যুগ যুগ জিও। থ্যাংক ইউ গ্যারি অফিসিয়াল, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তুমি এভাবেই আমাদের সাথে জুড়ে থাকবে, আমাদের মনোবল এভাবে বাড়াবে। ঠিক আছে স্যার, আমার আশুতোষে আজকে 411 হয়েছে মেরিট লিস্টে, আমার কি আশুতোষে বিএসসি স্ট্যাটিস্টিক্স হতে পারে? কেউ জানলে একটু বলবেন। দেখো, তোমার যে কনফার্ম হতে পারে আশুতোষে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, 411 হোক বা যাই হোক। তার কারণ এই যে মেরিট ইন্ডেক্স, তার সাথে অ্যালোকেশান, এটা অনেক কিছু বিষয়ের ওপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, তো এটা মোটামুটি আমি তোমাদের যতটা যা বলার আমি মোটামুটি তোমাদের বলে দিলাম। তো ভুল একদমই তোমরা করবে না, যেমন যেমন চান্স পেয়েছো ইমিডিয়েটলি অ্যাডমিশানটা নিয়ে নেবে, যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। এবার আমি তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিই। আমি ইংলিশ এবং জুওলজি অনার্স দুটো আবেদন করেছি, আমি ইংলিশ অনার্সের জন্য নির্বাচিত হয়েছি, কিন্তু আমি জুওলজি অনার্স পড়তেছি, আমি কী করবো? ইংলিশ অনার্সের জন্য ইমিডিয়েট তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তারপর আপগ্রেডেশন রাউন্ড যদি তুমি চাও, আপগ্রেডেশন ইয়েস করো, নেক্সট রাউন্ডে যদি জুওলজিতে কোনো কলেজে চান্স পাও, তুমি কিন্তু সেখানে ভর্তি হতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, অ্যাডমিশন ক্যান্সেল হওয়ার পর অটো অ্যাডজাস্ট হবে পেমেন্ট নাকি কী হবে? সেটা পরবর্তী ক্ষেত্রে বলা যাবে। স্যার, আমার পেমেন্ট সাকসেসফুল কমপ্লিটেড হয়েছিল এবং আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছিল, কিন্তু ডাউনলোড অপশানে কোনো রিসিপ্ট শো করছে না, আমি কী করব? এর জন্য তোমাকে কিন্তু ওয়েট করতে হবে 60 মিনিট বা 1 ঘন্টা। তুমি ওয়েট করো, আশা করি এই প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে। স্যার, যদি আমি অটো আপগ্রেডেশনের মাধ্যমে কোনো কলেজে সিলেক্টেড হই যেখানে আমি যোগ দিতে চাই না, তাহলে আমি কি আমার আগের বরাদ্দ হওয়া কলেজে কন্টিনিউ করতে পারি? ইয়েস, যেখানে তুমি অলরেডি ভর্তি হয়ে আছো, অটো আপগ্রেডেশন পেলে তোমাকে সেখানে যেতে হবে, এমন মাথার দিব্যি কেউ দেয়নি, তাই কোনো চিন্তা কিন্তু নেই। এইসব ভুল ভাল ভ্রান্ত জিনিস থেকে তুমি কিন্তু নিজের যে চিন্তাটাকে দূরে রাখো। ঠিক আছে, আচ্ছা, মপ আপ রাউন্ডে আবেদন করলে আমি আমার সবচেয়ে পছন্দের কলেজে ভর্তি হতে পারবো এমন কোনো নিশ্চয়তা আছে? না, এটা সেই সময়কার পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে। এবার নেক্সট যেটা রয়েছে, যে আমাদের মানে এটা আমি তাদেরকে বলবো যারা যারা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছো, তাদের জন্য এই মুহূর্তে কী কী করণীয়, কী কী ডকুমেন্ট লাগবে। সমস্ত 8 হোল ডকুমেন্ট, তার সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি প্রয়োজন। কী কী? যেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ অরিজিনাল, এবং তার সেলফ অ্যাটেস্টেড কপি ক্লাস 12-এর। ওকে, আচ্ছা, 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডকুমেন্ট লাগছে, মাধ্যমিকের মার্কশিট লাগছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে, সোশ্যাল ক্যাটেগরি অর্থাৎ ওবিসি এসসি সার্টিফিকেট যদি থাকে সেটা লাগছে, যেহেতু ওবিসির ক্ষেত্রে বলেছিল এনসিএল লাগবে, সেটা একটু তোমরা দেখে নিও। আচ্ছা, নেক্সট রয়েছে যেটা পিডব্লিউডি সার্টিফিকেট যদি প্রয়োজন হয় সেটা লাগছে, ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে সেটা লাগছে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের লাগছে। যদিও পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের লাগবে না, কেননা অলরেডি ফর্মে সেটা থাকবে। বৈধ ফটো আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার আই কার্ড যদি থাকে সেটা লাগছে। জেলা স্তর বা জাতীয় স্তরে যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট লাগে বা থাকে, সেটা কিন্তু তোমার এখানে লেগে যাবে। ঠিক আছে, তো এই এতগুলো জিনিস কিন্তু তোমাদের লাগতে চলেছে। এবার নেক্সট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আমাকে অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করতে হবে কিনা। দেখো, অ্যাডমিশন স্লিপ অবশ্যই ডাউনলোড করবে, তারপর এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যখন কলেজে যাবে, ভেরিফিকেশনের পর একটা অ্যাডমিশন কনফার্মেশনের যে পেজ থাকবে, অ্যাডমিশন কনফার্মেশনের একটা সার্টিফিকেট, সেটা ডাউনলোড করে নিতে হবে, নাহলে কিন্তু রেজিস্ট্রেশনের সময় তুমি আটকে যাবে। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবিসিডি আইডি তোমার কিন্তু অবশ্যই প্রয়োজন, এটা তুমি রাখো। আর যারা অলরেডি 1 বছর বা 2 বছর গ্যাপে আছো, তাদের জন্য কিন্তু একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট, সেটা কিন্তু অবশ্যই লাগবে, কোর্টের এফিডেভিট। এটা কাদের জন্য? যারা অলরেডি 1 থেকে 2 বছর গ্যাপে আছো। তো আশা করছি এখান থেকে পুরো বিষয়টা
আমি পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।